গতকালকে গ্রেপ্তার করা হয়েছিল অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে। ২৪ ঘন্টা পার না হতেই ডিবি হেফাজত থেকেই তাদেরকে ছেড়ে দেয়া হলো। যদিও গতকালকে শোনা গিয়েছিল যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আদালতে নির্দিষ্ট মামলায় সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। ডিবির তরফ থেকে তেমনটা বলা হয়েছিল। আজকে সন্ধ্যার আগে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে ছেড়ে দেয়া হলো। কেন ছেড়ে দেয়া হলো, কি এমন ঘটলো, কোন চাপে তাদেরকে ছেড়ে দেয়া হলো, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ঠিক আগের ভিডিওতেই আমরা বলেছিলাম ডক্টর ইউনূস সরকারের একের পর এক বিবৃতি বলছে তারা যথেষ্ট চাপের মধ্যে পড়েছে, এবং সর্বশেষ যে গত রাতে একটা বিবৃতি এবং আজকে বিকেলে একটা বিবৃতি তারা দিয়েছে। বিকেলে দুটো বিবৃতি দিয়েছে, একটা ইংরেজিতে একটা বাংলাতে, যেখানে জনগণকে এই ধরনের মারামারি, হানাহানি, আওয়ামী লীগের লোকজনকে মারা, আওয়ামী লীগের প্রতিষ্ঠান বাড়িঘর ভাঙচুর করা, এখান থেকে বিরত থাকা এবং এটা করলে আইনগত শাস্তির ব্যবস্থা করা হবে, এরকম বিবৃতি একের পর এক ইউনূস সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট সেরকম ভেরিফাইড পেজেও এই বিবৃতি দেয়া হয়েছে। এই বিবৃতি থেকেই বোঝা গিয়েছিল যে ডক্টর ইউনূস সরকার যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, এবং যারা গত কয়েকদিন ধরে উস্কানি দিচ্ছিল ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দিতে হবে, তারাও উল্টো সুরে কথা বলতে শুরু করেছে। সেই উল্টো সুর এবার মেহের আফরোজ শাওনের এবং সোহানা সাবার দিকে দেখা গেল। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন যমুনা টিভি বলছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার বিকেলের দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা টিভিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি। অন্যদিকে একই অভিযোগে রাত ১২টার দিকে সোহানা সাবাকেও আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ ছিল একজন সাংবাদিক, আল জাজিরার একটা সাংবাদিক, অনেকে তাকে বায়াসড সাংবাদিক বলেন, জামাতপন্থী এই সাংবাদিক, তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে কলকাতার একটা হোটেলে আওয়ামী লীগের একটা মিটিং হয়েছিল, সেখানে সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওন অনলাইনে যুক্ত হয়েছিলেন জুমের মাধ্যমে, এবং তাদেরকে বিশেষ এজেন্ডা দিয়েছে নাকি আওয়ামী লীগ। ভারতের পক্ষ নিয়ে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেরকম কথা জুলকারনাইন শাহের ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন। ধারণা করা হচ্ছিল যে সেই স্ট্যাটাসের জের ধরেই শাওন এবং সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু গ্রেপ্তার করে আবার গতকালকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে বলা হয়নি, গ্রেপ্তার করা হয়েছে বলা হয়েছে। তো গ্রেপ্তার করা আসামিকে কোর্টে না নিয়ে, আদালতে সোপর্দ না করে ছেড়ে দেয়া, পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া, এটা কেন ঘটলো সেটা একটা ইন্টারেস্টিং খবর। এই ঘটনা কেন ঘটলো সেটা এই মুহূর্তে স্পষ্ট করা না গেলেও অন্তত এটা ভাবা যেতেই পারে যে ডক্টর ইউনূস সরকারের উপরে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ৩২ নম্বর ভাঙার পরে আন্তর্জাতিক চাপ এতটাই বেড়েছে, তারা একের পর এক বিবৃতি দিচ্ছে, পজিটিভ বিবৃতি, যেটা এর আগে বলেছিল যে শেখ হাসিনার ভাষণের ফলেই এই ঘটনা ঘটেছে, এটা জনগণের রোষের কারণে ঘটেছে। এক প্রকারের সমর্থন দিয়েছিল তারা এই কর্মকাণ্ডকে। পরবর্তীতে ২-৩টা বিবৃতিতে তারা কিন্তু একেবারে ইউটার্ন নিয়েছে। শাওনকে যখন আটক করা হয়, শাওন বাংলাদেশের একটা, সোহানা সাবা অনেক বড় ফিগার না হলেও মেহের আফরোজ শাওন কিন্তু হুমায়ূন আহমেদের কল্যাণে অনেক বড় একটা ফিগার। হুমায়ূন আহমেদের স্ত্রী। হুমায়ূন আহমেদ বাংলাদেশের ইতিহাসের সবথেকে জনপ্রিয় কথাসাহিত্যিক, গল্পকার, সিনেমা পরিচালক, নাট্য পরিচালক, নাট্যকার।
হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা এতটাই বেশি যে হুমায়ুন আহমেদ অনেক কিছুতে প্রভাব বিস্তার করতে পারতেন। আমরা কোথাও কেউ নেই নাটকের ইতিহাসে যদি যাই, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। কোথাও কেউ নেই বাংলাদেশের একমাত্র টেলিভিশন নাটক যেখানে বাকের ভাইয়ের মুক্তি চাই বলে সাধারণ মানুষ আন্দোলন করেছিল রাজপথে, কিন্তু বাকের ভাইয়ের মুক্তি দেয়া হয়নি। প্রাণহানির ঘটনাও ঘটেছিল বাকের ভাইয়ের মুক্তির দাবিকে কেন্দ্র করে। শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হুমায়ুন আহমেদকে ফোন করে রিকোয়েস্ট করেছিলেন যে দেশে এরকম আন্দোলন হচ্ছে, পরিস্থিতি খারাপ হচ্ছে, বাকের ভাইয়ের কি মুক্তি দেওয়া যায় না ফাঁসি না দিয়ে? হুমায়ুন আহমেদ প্রধানমন্ত্রীর কথাকেও পাত্তা দেননি। তিনি বলেছেন যে বাকের ভাইয়ের ফাঁসি হবেই। তিনি শেষ পর্যন্ত নাটকে ফাঁসি দিয়েই ছেড়েছিলেন। এই যে কালজয়ী একটা চরিত্রের মানে কতটা প্রভাব বিস্তারকারী একজন পরিচালক, একজন নাট্যকার হতে পারেন, সেটা তার ওই ঘটনার মধ্য দিয়েই প্রকাশ পায়। এরপরে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে যখন চ্যানেল ওয়ান আসে, চ্যানেল ওয়ান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সান্নিধ্যেই হয়েছিল এবং মামুন শাহ, তারেক রহমানের বন্ধু মামুন, তিনি এই চ্যানেলটার দায়িত্বে ছিলেন, তার মালিকানাতেই চ্যানেলটা হয়েছিল। এবং চ্যানেলের শুরুতে হুমায়ুন আহমেদের একটা নাটক প্রচারের জন্য তারা প্রাণপণ চেষ্টা করছিল। হুমায়ুন আহমেদের খুবই ঘনিষ্ঠ একজনের কাছ থেকে আমার জানা যে চ্যানেল ওয়ান যখন হুমায়ুন আহমেদকে রিকোয়েস্ট করে একটা নাটক দেওয়ার জন্য, তখন হুমায়ুন আহমেদ বলেছিলেন আমি নাটক দিতে পারি একটা শর্তে, আমার যে গল্প ইচ্ছা সেই গল্প দেব। তখন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ রাজি হয়েছিল। চ্যানেল ওয়ানে তৎকালীন সময়ে বিএনপির ক্ষমতা থাকা অবস্থায় মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নামে একটা টেলিফিল্ম প্রচারিত হয়েছিল, যেখানে রানিং মন্ত্রীরা কি করেন, কিভাবে তারা এলাকায় যেয়ে বিভিন্ন শোডাউন করেন, হেলিকপ্টারে চড়েন, এরকম ঘটনাগুলো কিন্তু দেখানো হয়েছিল। হুমায়ুন আহমেদের কথা এই কারণেই বলছি, হুমায়ুন আহমেদ এত বড় একটা প্রভাব বিস্তারকারী মানুষ ছিলেন, যার স্ত্রী মেহের আফরোজ শাওন, সেই কারণেই ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গিয়েছিল। সেই কারণেই কিনা সরকার তাকে ছেড়ে দিল কিংবা ছেড়ে দিতে বাধ্য হলো, সেটা বলার সময় হয়তো এখনই আসেনি। তবে ৩২ নম্বরের ধ্বংসযজ্ঞের পরে ঘটনা যেদিকে ক্রমেই উল্টো দিকে বইতে শুরু করেছে, সুর যখন উল্টো হতে শুরু করেছে, তখন ডক্টর ইউনূস সরকারের এক ধরনের বোধোদয় হবে যে মবের থেকে দেশকে বাঁচাতে হবে, মব থেকে দেশকে উদ্ধার করতে হবে। ৩২ নম্বরের বাড়ি ভাঙা সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে সেটাকে ঠেকাতে হবে। এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। যেমন গতকালকেই ফ্রান্স থেকে একজন ইউটিউবার ঘোষণা দিয়েছিলেন, যারা ৩২ নম্বর ঘটনার বিপক্ষে কথা বলছে, অর্থাৎ ভাঙার বিপক্ষে কথা বলছে, আওয়ামী লীগ করুক আর না করুক, যারা এটাকে সমর্থন করছে না তাদের বেছে বেছে আক্রমণ করেন। এইরকম অ্যাগ্রেসিভ এবং জঙ্গিপনা যে শুরু হয়েছিল, সেখান থেকে দেশকে উদ্ধার করতে অবশ্যই সরকারের বোধোদয় প্রয়োজন। আমার মনে হয় যে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে মুক্তি দেওয়াও এটা একটা ওই ধারাবাহিকতারই একটা ফসল। শেষ পর্যন্ত তারা যদি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, তার বিচার হবে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ৩২ নম্বর বাড়ি ভাঙার বিপক্ষে স্ট্যান্ড নেওয়ার কারণে, বিপক্ষে সমালোচনা করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়, কিংবা সরকারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে সেটা সরকারের জন্যই খারাপ বার্তা বয়ে আনবে। দর্শক, আপনার কি মনে হয় মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে মুক্তি দিল কেন সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।